এই নিন। থ্যাংক ইউ। এক মিনিট। আমার ইন্টারভিউ নিলে কার কি লাভ হবে স্যার? এই ইন্টারভিউটা দেখার পর আপনার মতো মহিলারা বা ধরুন আপনার ক্লায়েন্টের মধ্যে থেকেই কেউ একজন এই ইন্টারভিউর দ্বারা কেউ যদি শুধরে যায়, ধরুন আমি এই ইন্টারভিউতে সাকসেস হয়েছি এটা ভেবে নেব। ঠিক আছে স্যার, আপনি বলেছিলেন আমার সম্পর্কে জানতে চান, সেটা কি স্যার? কি জানতে চান বলুন। কত বছর ধরে আপনি এই পেশায় আছেন? এই পেশায় আসার পিছনে যে কারণ আছে সেগুলো বলবেন আমায়? পুরুলিয়ার পাশে ছোট্ট একটা গ্রামে আমি থাকি। বাবা রাইস মিলে কাজ করত, মা বাড়িতে থাকতো, আর ওদের একমাত্র মেয়ে আমি। আমাকে ওরা খুব আদর যত্নে মানুষ করেছিল। গ্রামের সরকারি মেয়েদের হাই স্কুলে 10-এ পড়ছিলাম তখন। একদিন হঠাৎই আমার মায়ের শরীর খারাপ হয়ে গেল, আর গ্রামের হাসপাতালে মার 1 সপ্তাহ চিকিৎসাও হয়েছিল, কিন্তু আমার মাকে বাঁচাতে পারিনি। আমার মায়ের মৃত্যুতে বাবা খুবই ভেঙে পড়ে। তার ওপর 1 মাস ধরে কাজেও যায়নি, কার সঙ্গে কথাও বলতো না, খাবার দাবার খাওয়াও ছেড়ে দিয়েছিল। এরকমভাবেই চলছিল। তখন যাতে ওনার কিছু না হয়ে যায় এই ভয়ে আমার বাবার আত্মীয় স্বজনরা ওনাকে দ্বিতীয় বিয়ে দিয়ে দেয়। ওনাদের মনে হয়েছিল বাবার দ্বিতীয় বিয়ের পরে বাবার জীবন শুধরে যাবে, কিন্তু বদলে গেল তো আমার জীবনটা। ছোটবেলা থেকেই গভর্নমেন্ট এক্সাম দিয়ে সরকারি চাকরি করবার ইচ্ছে ছিল স্যার, কিন্তু স্যার আমার সৎ মা তো আমার স্কুল যাওয়াই বন্ধ করে দিয়েছিল। সকাল 5টা থেকে রাত্রি 12টা পর্যন্ত ঘুমাতে পারতাম না, এত কাজ করাতো আমাকে আমার সৎ মা। আর আমার বাবা আমার সৎ মার কথা কখনো অমান্য করতো না। ওই বাড়িতে আমার বেঁচে থাকাই দুষ্কর হচ্ছিল। এইরকমভাবেই 3 বছর কেটে গেল। হঠাৎই একদিন বাবা যে রাইস মিলে কাজ করতো সেটা বন্ধ হয়ে যায়। বাবা মাইনে আর পেত না, আর সেই জন্য ঋণের বোঝা আরও বেড়ে গেল। এই জন্য সৎ মা আমাকে একটা গার্মেন্ট ফ্যাক্টরিতে কাজের জন্য পাঠিয়ে দিল। আর তারপরে বাড়িতে একটা দিনও শান্তিতে ঘুমোতে পারতাম না। ঘরের কাজ, গার্মেন্টের কাজ, 1 ঘন্টা তো একটা দিনের মতো মনে হতো আমার। আর তখনই ওই গার্মেন্ট ফ্যাক্টরিতে কাজ করতো বাবু আমাকে বলল আমাকে ভালোবাসে। আমারও ওকে ভালো লাগতো। ওই সময় আমার বাড়ির অবস্থা দেখে আমাকে বাড়ি ছেড়ে বেরিয়ে আসতে বলে, আর আমিও ওর সাথে চলে যাই। আমরা দুজনে একটা মন্দিরে বিয়েও করি। হাতে যেসব টাকা পয়সা ছিল তা দিয়ে একটা বাড়িতে ভাড়া থাকি, কিন্তু ওইটাও বেশি দিন রইল না। ও আমার সাথে 1 মাস থাকলো, আর হঠাৎই একদিন চন্দ্রু আমাকে ছেড়ে চলে গেল। তখন আমি বুঝতে পারি ও আমাকে ব্যবহার করার জন্য ভালোবাসার একটা নাটক করেছিল। তারপর কি? যাকে আমি এত ভালোবাসতাম সেই আমায় ঠকিয়ে দিল শেষে। আমি ভাবলাম আত্মহত্যা করব, কিন্তু ভাগ্যের খেলা দেখুন, আমি প্রেগনেন্ট হয়ে গেলাম। আমার জন্য নয়, কিন্তু আমার যে সন্তান এসছে তার জন্য আমি বেঁচে থাকার সিদ্ধান্ত নিলাম। ওই সময় আমার সাহায্যের জন্য আসা বাবুর এক বন্ধু আমার সাথে জোর জবরদস্তি করার চেষ্টা করলো। এই জন্য আমি ওই বাড়িটা ছেড়ে দিয়ে আর একটা হস্টেলে গিয়ে থাকতে শুরু করি। ওখানেরই রুমমেটের জন্য আমি সুপারমার্কেটে একটা কাজ পেয়ে যাই, কিন্তু ওখানে তার পরের দিনেই ওই সুপারমার্কেটের ম্যানেজার তার ঘরে আমায় ডেকে পাঠায়। আর এই জন্যে ওখান থেকে বেরিয়ে এক শিশু সুরক্ষা নিকেতনে রান্না করার কাজে লেগে যাই। 1.5 বছর কোনো সমস্যা হয়নি, সব ঠিক ছিল। আর ওই সময় আমি আমার সন্তান প্রসব করি। আর ঠিক তারপরেই আমার ভাগ্য একেবারে উল্টে পাল্টে গেল। ওই শিশু সুরক্ষা নিকেতনের যে মালকিন ছিলেন, শরীর খারাপ হওয়ার জন্য উনিও চলে গেলেন। আর তারপরে ওই শিশু সুরক্ষা নিকেতন পুরোপুরি মালকিনের স্বামীর হাতে চলে গেল।
আর একদিন ওই লোকটাও আমার সাথে জবরদস্তি করার চেষ্টা করলো। এই জন্য ওই কেন্দ্র ছেড়ে আমি আরেকটা অন্য বাড়ি ভাড়া করে আমি থাকতে লাগি। বাচ্চাটাকে একা ঘরে রেখে কোথাও কাজ করতেও যেতে পারছিলাম না। যা টাকা পয়সা ছিল তা প্রায়ই শেষ হয়ে গেছিল। একদিন হঠাৎ আমার বাচ্চার শরীর খারাপ করলো। হাসপাতালে যে নিয়ে যাবো সেই টাকাও ছিল না আমার কাছে। চেনা জানা অনেক লোকের কাছে হাত পাতি আমি, কেউ এক পয়সাও দিল না। ইজ্জত বাঁচাবো না নিজের বাচ্চার জীবন বাঁচাবো, এই সময় আমার বাচ্চার জীবনই আমার কাছে বড় হয়ে গেল। আর শেষ পর্যন্ত কোনো রাস্তা না পেয়ে আমার বাচ্চার জীবন বাঁচানোর জন্য এই কাজটাই আমায় শুরু করতে হলো। বাধ্য হয়ে আমাকে এই কাজটা বেছে নিতে হয়েছিল, কিন্তু সমাজ আমাকে খুব ভালো নাম দিল। আর তখনই রমেশদার সঙ্গে আমার দেখা হয়। বাধ্য হয়ে যে কাজ শুরু করেছিলাম সেটাই প্রতিনিয়ত করা যখন শুরু করে দিলাম, আর কারোর ভয় রইল না, আমি শান্তিতে রাতে ঘুমোতে পারি। কোনো মানুষ যদি খারাপ হয় বা ভালো হয়, সবাই বলে যেটা বাবা মায়ের শিক্ষার উপরে নির্ভর করে, কিন্তু এটা সত্যি নয়। এর পিছনে সমাজেরও যথেষ্ট হাত থাকে। যাই হোক, যে কাস্টমারগুলো আপনার কাছে আসে তাদের মানসিক পরিস্থিতি ঠিক কিরকম হয় আর আপনি তাদের সাথে কিরকম আচরণ করেন দয়া করে বলবেন। কাস্টমার আসে স্যার, মজা করবার জন্য আসে। অনেক টাকা থাকে তাদের কাছে, কি করে খরচা করবে বুঝতে না পেরে আমার কাছে চলে আসে। আর এইভাবেই একদিন একটা 19 বছরের ছেলে আমায় খুঁজতে খুঁজতে আসে। কে তুমি? কি চাই তোমার? উনি আমাকে পাঠিয়েছেন আন্টি। হ্যালো, বলো দাদা। কাস্টমার এসে গেছে? না দাদা, একটা বাচ্চা ছেলে এসছে, কোনো বিপদে পড়েছে নাকি কে জানে। আমি ওকে জিজ্ঞেস করে নিয়ে তারপর ওকে বাড়ি পাঠিয়ে তোমায় ফোন করছি, তারপরে তুমি কাস্টমারকে আরে পাঠিয়ে। আরে মিঠু, আর ওই ছেলেটাই কাস্টমার, ওকে ভালোভাবে খুশি টুশি করে পাঠিয়ে দিও, ঠিক আছে? তাহলে রাখছি এখন। আন্টি, রাহুল বাবু আমাকে পাঠিয়েছেন। ঠিক আছে, ভেতরে আয়। হুম।